Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো সামনেই আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে WBCS এক্সাম, WBCS প্রিলিমিনারি এক্সাম। তো WBCS প্রিলিমিনারি এক্সামের ওপর আমাদের খুব ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এই এক্সামের জন্য। 200 যে মার্কসের যে প্রিলিমিনারি এক্সাম, সেই এক্সামের জন্য আমাদেরকে খুব ভালোভাবে তৈরি হতে হবে। তাই এই সময়কালে তোমাদের যে পড়াশোনা, সেই পড়াশোনাটায় কিন্তু একটু বাড়তি তোমাদের গুরুত্ব বা নজর দিতে হবে। এবং অবশ্যই তোমাদের যে ডেলি রুটিন, সেই ডেলি রুটিনে কিন্তু এই মুহূর্তে দুটো বিষয় কিন্তু খুব ভালোভাবে কি করতে হবে, সেটাকে কিন্তু তোমাদেরকে ম্যানেজ করতে হবে। বা তোমাদের বলতে পারো ডেলি রুটিনে এই যে দুটো বিষয় আমি বলবো, সেই দুটো বিষয় কিন্তু রেগুলার বেসিসে তোমাদের ডেলি রুটিনে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, ইনকর্পোরেট করতে হবে। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রিভিশনস অ্যান্ড হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, যে পড়াগুলো তোমাদের হয়ে গেছে সেগুলো রিভিশনস দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো এই দুটো বিষয় কিন্তু এই সময়কালে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে কিন্তু তোমাদের যে ডেলি রুটিন, সেই ডেলি রুটিনে কিন্তু তোমাদেরকে ম্যানেজ করতে হবে, রিভিশন অ্যান্ড প্র্যাকটিস। ওকে, ঠিক একই রকমভাবে আনএকাডেমি থেকেও WBCS এক্সামের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স লঞ্চ করা হয়েছে। তোমাদের WBCS প্রিপারেশনস বা আগামী দিনের যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষা প্রস্তুতি যাতে তোমাদের আরও ভালো হয়, সেই উদ্দেশ্যে আনএকাডেমি থেকে বিভিন্ন কোর্স লঞ্চ করা হয়েছে। তো ট্রায়াম্প 3 যে কোর্সটা স্টার্ট হয়েছে 12 জানুয়ারি থেকে 2021 WBCS প্রিলিমসের উপর 75 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স। 75 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স WBCS 2021 প্রিলিমসের ওপর, যেটা স্টার্ট হয়েছে 12 জানুয়ারি থেকে, ট্রায়াম্প 3। তো এই কোর্সে আনএকাডেমির যারা এডুকেটর আমরা রয়েছি, তোমাদেরকে প্রপার হচ্ছে গাইড করব প্রিলিমসের জন্য, এবং প্রত্যেকটা বিষয় প্রিলিমসের আমরা তোমাদেরকে পড়াবো একদম সাজেস্টিভ ওয়েতে। ঠিক আছে, ঠিক এরকমই আরেকটি কোর্স যেটা স্টার্ট হয়েছে 18 জানুয়ারি থেকে, রিক্যাপ WBCS প্রিলিম রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং সেশনস। ওকে, এরপরের যে কোর্সটা সেটা হচ্ছে WBP কনস্টেবল এসআই, WBP কনস্টেবল এবং এসআই এর ওপর। তোমরা প্রত্যেকেই জানো যে WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশের নোটিফিকেশনস বেরিয়ে গেছে। তো 25 জানুয়ারি থেকে আনএকাডেমিতে শুরু হচ্ছে WBP কনস্টেবল এবং এসআই এর ওপর হচ্ছে কোর্স। এই কোর্সে তোমাদেরকে WBP কনস্টেবল এবং এসআই এর ওপর কি করা হবে, ফুল গাইড তোমাদেরকে করা হবে। ওকে, নেক্সট যে কোর্সটা সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়িকার ওপর। ঠিক আছে, কৃষি প্রযুক্তি সহায়িকার উপর কোর্স 120 ডেজের, যেটা স্টার্ট হচ্ছে 20 জানুয়ারি থেকে, যেটা স্টার্ট হয়েছে কৃষি প্রযুক্তি সহায়িকার উপর কোর্স। এরপরে সেটা হচ্ছে লক্ষ্য WBCS প্রিলিম 2021 WBCS এর ওপর কোর্স। কিন্তু এই কোর্সে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে হিন্দি ভার্সন। এই কোর্সে PSCর আমাদের এডুকেটাররা, তোমাদের যারা হিন্দি ভার্সনে যারা রয়েছে ছাত্রছাত্রী, তাদের সুবিধার্থে এই কোর্সে আমাদের এডুকেটাররা হিন্দি ভার্সনে কি করবেন, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের পড়াবেন WBCS এর জন্য, যেটা স্টার্ট হয়েছে 20 জানুয়ারি থেকে। ওকে, এরপরের যে কোর্স সেটাও WBCS 2021 প্রিলিমসের ওপর, কিন্তু এই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, এই কোর্সে তোমাদের সাথে আলোচনা করা হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং কিছু গুরুত্বপূর্ণ কি MCQ 2021 WBCS প্রিলিমসের ওপর। ওকে, এরপরের যে কোর্সটা সেটা হচ্ছে আগমন, যেটা হচ্ছে 2022 WBCS এর উপর, যেটা স্টার্ট হয়েছে 13 জানুয়ারি থেকে। যে কোর্সে আনএকাডেমির প্রত্যেকটি এডুকেটার, প্রত্যেকজন তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করবে, একদম বেসিক টু অ্যাডভান্স। ওকে, WBCS 2021 প্রিলিমসের উপর, যেটা স্টার্ট হয়েছে 13 জানুয়ারি থেকে। তাই এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ তোমাদের ডাউনলোড করতে হবে। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিচে এই যে দেওয়া লিঙ্ক, সেই লিঙ্কগুলোতে গিয়ে তোমরা এই কোর্সে এনরোল করতে পারবে এবং এই কোর্সের যে ক্লাস, সেই ক্লাসগুলো করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরও ভালো এবং সহজ করে তুলতে পারবে। কারণ এই কোর্সে টিচাররা তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট যত্ন সহকারে পড়াবেন, একদম সেই এক্সামটাকে ফোকাস করে, এবং তার পাশাপাশি তোমরা এই কোর্সে টিচাররা যে ক্লাস নেবেন সেই ক্লাসের PDFও তোমরা সেখান থেকে পেয়ে যাবে, একদম স্টাডি মেটেরিয়াল। তাহলে স্বাভাবিকভাবেই এই কোর্সগুলোতে জয়েন করার অর্থ হচ্ছে এটাই যে তোমার যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিটা আরও সহজ
হয়ে যাওয়া। ওকে, আর অবশ্যই এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশনস তোমাদের নিতে হবে। তো আনএকাডেমি সাবস্ক্রিপশনের যে বেনিফিট রয়েছে সেই বেনিফিটের মধ্যে প্রথমটাই যেটা হচ্ছে যে তোমরা তোমাদের রুট এবং রুটিন দুটোই ঠিক করতে পারবে। রুট মানে তুমি কোন এক্সামের জন্য তৈরি হবে, সেই এক্সামের উপর যে কোর্স, সেই কোর্সে তুমি যুক্ত হতে পারবে। এবং রুটিন যদি বলো কখন ক্লাস করবে, কোন সময়ে ক্লাস করবে, কোন টিচারের তুমি ক্লাস করবে, এই সবটাই তোমরা নিজেরাই ঠিক করতে পারবে। এর পাশাপাশি তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কতটা তৈরি হয়েছো। তো সেটা বোঝার জন্য কি রয়েছে, প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজ, ঠিক আছে, এই সমস্ত যে ফিচার্স আনএকাডেমিতে রয়েছে, যেটা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কতটা তৈরি হয়েছো এবং কোন সাবজেক্টের ক্ষেত্রে তোমার দুর্বলতা রয়েছে। তাহলে যে সাবজেক্টের ক্ষেত্রে তোমার দুর্বলতা রয়েছে, তুমি সেই সাবজেক্টের ক্ষেত্রে আরও বেশি তুমি কি করতে পারবে, সময় দিতে পারবে, এবং সেই সাবজেক্ট রিলেটেড যে কোনো ডাউট সাবজেক্টের টিচারের সাথে তুমি কি করতে পারবে, লাইভ ক্লাসে তুমি সেটা ক্লিয়ার করতে পারবে। কারণ এখানে ডাউট ক্লিয়ারিংয়েরও কি রয়েছে বলো, পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। তাহলে তোমার তৈরি হওয়ার ক্ষেত্রে, একটা এক্সামের জন্য তৈরি হওয়ার ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো দরকার হয়, সেই সমস্ত সুযোগ সুবিধা তুমি আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যানে পেয়ে যাচ্ছ। এবং যে কোর্সগুলো লঞ্চ করা হয় এখান থেকে, সেই কোর্সগুলো কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে, স্ট্রাকচার্ড মানে কি, সেই নির্দিষ্ট এক্সামের ওপর, যখন কোনো একটা নির্দিষ্ট এক্সামের ওপর যখন কোনো কোর্স লঞ্চ হয় আনএকাডেমি থেকে, তখন সেই এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে কিন্তু সেই কোর্সের টিচাররা কি করে থাকেন, প্রপার হচ্ছে ফলো করে থাকেন। সেই নির্দিষ্ট যে সিলেবাস এক্সামের, সেই সিলেবাসটাকে ফলো করে কিন্তু প্রত্যেকটা কোর্সে টিচাররা কি করে থাকেন, ক্লাস নিয়ে থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যেটা সুযোগ সুবিধা মধ্যে রয়েছে, সেটা হচ্ছে কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ তোমাকে হেল্প করবে তোমার ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে। তাই শুধুমাত্র প্রিলিমস বা মেন নয়, ইন্টারভিউয়ের ক্ষেত্রেও তোমাকে আনএকাডেমি কি করবে, গাইড করবে, অ্যাসিস্ট করবে। আর এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ এই সমস্ত এক্সামের ক্ষেত্রে। এছাড়াও বলে রাখবো, আমাদের WBPSCর অধীনে বা ওয়েস্ট বেঙ্গল সরকারের অধীনে যে সমস্ত এক্সামসগুলো হয়ে থাকে, সেই সমস্ত এক্সামেরই কিন্তু তোমরা এখানে সুযোগ সুবিধা পেয়ে থাকবে। এটা তোমার কি বলে, তোমার KPS হোক, কৃষি প্রযুক্তি সহায়িকা হোক, সেটা তোমার হতে পারে যে এক্সাইজ, ফুড, সমস্ত কিছু। ওকে, আর এই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যানে। আর আনএকাডেমি এক্সিস্টিং যে সাবস্ক্রিপশন প্ল্যান, সেটা কি রয়েছে, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর এবং 2 বছর। উই রেকমেন্ড আইদার ইউ টেক 1 ইয়ার অর 2 ইয়ার সাবস্ক্রিপশনস। এবং এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে রাহুল 101 দিস কোড। ইফ ইউ ইউজ দিস কোড ইউ গেট ম্যাক্সিমাম 10% ডিসকাউন্ট অন ইউর সাবস্ক্রিপশন। এবং এই সাবস্ক্রিপশনস তোমরা হচ্ছে ইএমআইতেও দিতে পারবে, এরকম নয় যে তোমাকে একদম সঙ্গে সঙ্গে পে করতে হবে, তুমি ইএমআইতেও দিতে পারবে। তুমি ইএমআইতে দিতে পারবে ডেবিট কার্ড এবং যে কোনো ব্যাংকের হচ্ছে কি ক্রেডিট কার্ডে। ডেবিট কার্ডের ক্ষেত্রে সেটা HDFC ব্যাংক হতে হবে, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাংক এলিজেবল, যার মাধ্যমে তুমি এই সাবস্ক্রিপশন ইএমআইতেও দিতে পারবে। তাই এই কোর্সগুলোতে জয়েন করার জন্য আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে জয়েন করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, সেটাকে আরও ভালো এবং সহজতর করে তোলো। তো সাবস্ক্রিপশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা ইজিলি কি করতে পারবে, সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবে। ওকে, তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসের যে বিষয়, সেই বিষয়ে আমরা চলে আসি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে আমি, সেই টপিকটা হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেল 29 অ্যান্ড 30। ইতিমধ্যেই আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি রাইট টু ইকুয়ালিটি, ফ্রিডম, রাইট টু ফ্রিডম, ফ্রিডম অফ রিলিজিয়ান, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এই রাইটগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। তো আজকে আমি তোমাদের সাথে যে রাইটটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশন রাইটস, আর্টিকেল 29 অ্যান্ড 30। তাহলে চলো ডিটেলসে আমরা স্টাডি করি যে আর্টিকেল 29 এবং 30-তে আমাদেরকে কি অধিকার দেওয়া হচ্ছে। তো প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 29। তো আর্টিকেল 29-এ দেখো কি বলা হচ্ছে, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি। প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি, মাইনরিটি যারা সংখ্যালঘু, তারা কি করতে পারবে, তাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট তারা প্রোটেক্ট করতে পারবে। বা বলতে পারো সংবিধান থেকে মাইনরিটিদের কি করা হচ্ছে, অধিকার দেওয়া হচ্ছে যে তারা তাদের যে ইন্টারেস্ট, স্বার্থ, সেই স্বার্থ তারা কি করতে পারবে,
প্রোটেক্ট করতে পারবে। তো কি বলা হচ্ছে আর্টিকেল 29-এ? তো আর্টিকেল 29-এ দেখো বলা হচ্ছে এনি সেকশন অফ দ্য সিটিজেন residing in any part of India having a distinct language, script, or culture of its own shall have the right to conserve the same। তাহলে কি বলা হচ্ছে, ভারতবর্ষের যে কোনো সম্প্রদায় সে ভারতবর্ষের যে কোনো অংশে বসবাস করতে পারে এবং তার কালচার, স্ক্রিপ্ট বা ল্যাঙ্গুয়েজ যদি ডিস্টিংক্ট হয়, ঠিক আছে, রেয়ার যদি হয়, তাহলে সেই সম্প্রদায় কি করতে পারবে, তার কালচার, স্ক্রিপ্ট বা ল্যাঙ্গুয়েজ সেটা সে প্রোটেক্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলা হচ্ছে যে ভারতের যে কোনো সম্প্রদায় সে ভারতবর্ষের যে কোনো অংশে বসবাস করতে পারে, ঠিক আছে, তার কালচার, তার ল্যাঙ্গুয়েজ, তার স্ক্রিপ্ট যদি ডিস্টিংক্ট হয়, রেয়ার যদি হয়, তাহলে সেই সম্প্রদায় তার যে কালচার, স্ক্রিপ্ট বা ল্যাঙ্গুয়েজ সেটা সে কি করতে পারবে, প্রোটেক্ট করতে পারবে। তো সোজা কথায় আমি এখানে বলবো যে ভারতবর্ষের সংবিধানে একটা বিষয় কি করা হচ্ছে বলো, প্রহিবিট করা হচ্ছে। আর্টিকেল 29 থেকে আমরা বলতে পারি। তো কোন বিষয়টা প্রহিবিট করা হচ্ছে? প্রহিবিট করা হচ্ছে এটাই যে ভারতবর্ষের প্রত্যেকটা সম্প্রদায় তাদের যে নিজস্ব সভ্যতা, সংস্কৃতি সেটা সে কি করতে পারবে, সেটা সে কনজার্ভ করতে পারবে, প্রোটেক্ট করতে পারবে। মেজরিটি কালচার কখনোই মাইনরিটি কালচারের ওপর কি করা যাবে না, জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা সম্প্রদায় তার নিজস্ব সভ্যতা, সংস্কৃতি, তার নিজস্ব ভাষা কি করতে পারবে বলো, সে প্রোটেক্ট করতে পারবে। তাহলে এখানে দেখো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সম্প্রদায়কে এই অধিকার দেওয়া হচ্ছে নিজের সভ্যতা, সংস্কৃতি কি করা বলো, প্রোটেক্ট করা। তো স্বাভাবিকভাবেই আমরা বলবো যে ভারতের সংবিধান প্রহিবিট করছে যে মেজরিটি কালচার কি করা যাবে না, মাইনরিটির ওপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। যেখানে বলা হচ্ছে যে ভারতের একটা সম্প্রদায় যার দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট বা কালচার ডিস্টিংক্ট, রেয়ার, তাহলে সেই ক্ষেত্রে সেই সম্প্রদায় তার ভাষা, তার স্ক্রিপ্ট, তার সভ্যতা, সংস্কৃতি সে কি করতে পারবে, প্রোটেক্ট করতে পারবে। ওকে, আর এখানে দেখো বলা হচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট অর কালচার, সে হতে পারে ভাষার দিক থেকে দেখা যাচ্ছে সংখ্যালঘু, সে হতে পারে দেখা যাচ্ছে তার স্ক্রিপ্ট যেটা সেই স্ক্রিপ্টের দিক থেকে সে দেখা যাচ্ছে সংখ্যালঘু, বা দেখা যাচ্ছে তার যে সভ্যতা, সংস্কৃতি সেই জায়গা থেকে দেখা যাচ্ছে সংখ্যালঘু। মানে এটা নয় যে ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট, কালচার তিন দিক থেকেই সংখ্যালঘু হতে হবে, না, ভাষার দিক থেকেও হতে পারে, স্ক্রিপ্টের দিক থেকেও হতে পারে, কালচারের দিক থেকেও হতে পারে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর কি বলা হচ্ছে, বলা হচ্ছে দেখো নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন ইনটু any educational institution maintained by the state or receiving aid out of the state fund on grounds only of religion, race, caste or language। তাহলে কি বলা হচ্ছে, ভারতবর্ষের কোনো নাগরিককে কোনো স্কুল, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো স্কুল ভারতবর্ষের কোনো নাগরিককে কি করতে পারবে না, তার স্কুলে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ডিসক্রিমিনেট করতে পারবে না। কিসের ভিত্তিতে? রিলিজিয়ান, রেস, কাস্ট, ল্যাঙ্গুয়েজ। তাহলে ভারতবর্ষের একজন নাগরিককে কোনো স্কুল, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো স্কুল ভারতবর্ষের কোনো নাগরিককে তার স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না, ডিসক্রিমিনেট করতে পারবে না। কিসের ভিত্তিতে? রিলিজিয়ান, রেস, কাস্ট, ল্যাঙ্গুয়েজ। তাহলে আমার সভ্যতা, সংস্কৃতি যাই হোক, আমি একটা সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে আমি ভর্তি হতে পারবো। হতেই পারে যে দেখা যাচ্ছে আমার সভ্যতা, সংস্কৃতির সাথে ওই স্কুলের যারা মেজরিটি স্টুডেন্ট তাদের দেখা যাচ্ছে বলো মিল নেই, তা বলে সেই স্কুল আমাকে কি করতে পারবে না বলো, ডিনাই করতে পারবে না যে সেই স্কুলে আমি অ্যাডমিশন নিতে পারবো না। তাহলে ভারতবর্ষের কোনো স্কুল, সে সরকারি হতে পারে, সরকারি সাহায্যপ্রাপ্ত হতে পারে, কোনো স্কুল ভারতবর্ষের কোনো নাগরিকের সাথে কোনো রকম ডিসক্রিমিনেশন করতে পারবে না সেই স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে। কিসের ভিত্তিতে? রিলিজিয়ান, রেস, কাস্ট অর ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আর্টিকেল 29 থেকে দেখো এই দুটো অধিকার ভারতবর্ষের প্রত্যেকটা সম্প্রদায়কে দেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা, আর কি বলা হচ্ছে দেখো, আর্টিকেল 29 গ্র্যান্টস protection to both religious minorities as well as linguistic minority।
দেখো ধর্মও কিন্তু হচ্ছে একটা কালচার, ধর্মও কিন্তু হচ্ছে একটা কালচার। ওকে, তাহলে তোমরা বলতেই পারো স্যার 29-এ তো ধর্মের কোনো উল্লেখ নেই, ল্যাঙ্গুয়েজ তো আছে কিন্তু ধর্মের তো কোনো উল্লেখ নেই। দেখো কালচার যদি আমরা বলি সভ্যতা সংস্কৃতি, তাহলে ধর্মও কিন্তু সভ্যতা সংস্কৃতির মধ্যে পড়ে, কালচারের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 29 কি বলছে? গ্র্যান্টস প্রোটেকশন টু বোথ রিলিজিয়াস মাইনরিটিস as well as linguistic minority. Okay, however the Supreme Court held that the scope of this article is not necessarily restricted to minorities only. সুপ্রিম কোর্ট কি বলছে? এই যে আর্টিকেল 29-এ যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে, সেই প্রোটেকশনসটা কিন্তু শুধুমাত্র মাইনরিটিদের দেওয়া হয়নি, যে শুধুমাত্র তোমার লিঙ্গুইস্টিক বা রিলিজিয়াস যারা মাইনরিটি তারাই হচ্ছে আর্টিকেল 29-এর যে প্রোটেকশনস বা আর্টিকেল 29-এর যে রাইট, সেই রাইট একমাত্র যে তারাই পাবে তা নয়। দেখো বলছে ইট ইজ কমনলি অ্যাজিউম টু বি, ওকে, this is because of this use of the word section of citizen in the article that include minority as well as majority. ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্ট বলছে যে এই যে আর্টিকেল 29-এ যে প্রোটেকশনস বা যে রাইট দেওয়া হয়েছে, সেই রাইটটা কিন্তু দেওয়া হচ্ছে কি বলো? সেকশন অফ সিটিজেন, মানে কি ভারতবর্ষের একটা সম্প্রদায়কে, নাগরিক সম্প্রদায়কে। তাহলে এটা নেসেসারিলি নয় যে ওই সেকশন অফ সিটিজেন সেটা মাইনরিটি হতে হবে, সেটা মেজরিটিও হতে পারে। কারণ কি বলছে? ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট অর কালচার, ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট অর কালচার। তাহলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষের প্রত্যেকটা সম্প্রদায়, নাগরিক সম্প্রদায় তার যে নিজস্ব সভ্যতা সংস্কৃতি, সেটাকে সে কি করতে পারবে? প্রোটেক্ট করতে পারবে। তাহলে এটাই বলছে সুপ্রিম কোর্ট, যে এখানে কিন্তু বলা হচ্ছে যে কি এনি সেকশন অফ দ্য সিটিজেন, এনি সেকশন অফ দ্য সিটিজেন। তাই এই যে সেকশন অফ সিটিজেন, তার মানে কি ভারতবর্ষের একটা নাগরিক সম্প্রদায়, তাহলে নট নেসেসারিলি যে এটা মাইনরিটি হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি বলছে দেখো সুপ্রিম কোর্ট, যে আর্টিকেল 29 that include minority, যে section of citizen in the article that include minority as well as majority। কারণ এখানে কি বলা হচ্ছে? কালচার, স্ক্রিপ্ট এবং ল্যাঙ্গুয়েজের দিক থেকে যারা মাইনরিটি। ঠিক আছে, তাহলে কালচার মানে তো সেখানে ধর্ম আসতে পারে, তার পোশাক আশাকও আসতে পারে, তার যে লাইফ, মানে কি বলবো, তার যে লাইফ যে লিড করে তারা, তাদের যে জীবন জীবিকা নির্বাহের যে বিষয়, সেটাও তো কি হতে পারে? সেটাও তো সভ্যতা সংস্কৃতির মধ্যে হতে পারে। ঠিক আছে, তাহলে সেকশন অফ সিটিজেন, ভারতবর্ষের একটা নাগরিক সম্প্রদায়, ভারতবর্ষের একটা নাগরিক সম্প্রদায়, তার যে সভ্যতা সংস্কৃতি, সেই সভ্যতা সংস্কৃতির সে কি করতে পারবে বলো? সে রক্ষা করতে পারবে। ওকে, তো দিস ইজ দ্য observations of, this is the interpretation of Supreme Court, যে section of citizen in the article that include minority as well as majority. ওকে, এরপরে আমরা চলে আসি আর্টিকেল 30। তো আর্টিকেল 30-তে দেখো কি বলা হচ্ছে? রাইট অফ মাইনরিটিজ টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন। তাহলে আর্টিকেল 30 যেখানে বলা হচ্ছে যে মাইনরিটিদের অধিকার দেওয়া হচ্ছে, যে মাইনরিটি যারা, তারা কি করতে পারবে? এডুকেশনাল ইনস্টিটিউশন এস্টাবলিশ করতে পারবে এবং সেটা পরিচালনা করতে পারবে। এবার দেখো এখানে যেটা বলা হচ্ছে, আর্টিকেল 30 গ্র্যান্ট দ্য ফলোয়িং রাইট টু মাইনরিটিস whether religious or linguistic। তাহলে আর্টিকেল 30 থেকে যে অধিকারটা দেওয়া হচ্ছে, যে মাইনরিটিস ক্যান এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশন ইনস্টিটিউশন, তাহলে এখানে আর্টিকেল 30-তে দেখো বলা হচ্ছে যে মাইনরিটি যেটা কি হতে হবে? আইদার রিলিজিয়াস অর লিঙ্গুইস্টিক মাইনরিটি। ঠিক আছে, তার মানে কি ভাষার ভিত্তিতে অথবা ধর্মের ভিত্তিতে যারা সংখ্যালঘু, তারাই একমাত্র আর্টিকেল 30-তে যে অধিকারটা দেওয়া হয়েছে, সেই অধিকারটা একমাত্র তারাই পাবে। ওকে, আচ্ছা, আর কি বলছে দেখো? অল মাইনরিটিজ শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার ওন। ঠিক আছে, তাহলে রিলিজিয়াস এবং লিঙ্গুইস্টিক যারা মাইনরিটিস যারা রয়েছেন, তারা কি করতে পারবে? এডুকেশনাল ইনস্টিটিউশন এস্টাবলিশ করতে পারবে এবং সেটা পরিচালনা করতে পারবে। সেকেন্ড কি বলছে? ইন গ্র্যান্টিং এড দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি এডুকেশনাল ইনস্টিটিউশন ম্যানেজ বাই আ মাইনরিটি। ঠিক আছে, সাহায্যের দিক থেকে সরকার কি করতে পারবে না? কোনো ডিসক্রিমিনেশনস করতে পারবে না মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কি দেখো বলছে? ইন গ্র্যান্টিং এড দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি এডুকেশন ইনস্টিটিউশন ম্যানেজড বাই আ মাইনরিটি। ঠিক আছে, তাহলে সাহায্যের ক্ষেত্রে, গ্র্যান্টিং এড, সাহায্যের ক্ষেত্রে সরকার কি করতে পারবে না?
এডুকেশন ইনস্টিটিউশন ম্যানেজ বাই দ্য মাইনরিটিদের যারা পরিচালিত এডুকেশন ইনস্টিটিউশনে, ঠিক আছে, সাহায্যের বিষয়ে সরকার কি করতে পারবে না, কোনো রকম ডিসক্রিমিনেশন করতে পারবে না। তাহলে আর্টিকেল 30-তে যে অধিকারটা দেওয়া হচ্ছে সেই অধিকারটা কি, যে মাইনরিটি ক্যান এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন। আর আর্টিকেল 30-তে মাইনরিটি বলতে কিন্তু বোঝানো হচ্ছে যে রিলিজিয়াস অর লিঙ্গুইস্টিক। তাহলে যারা রিলিজিয়াস এবং লিঙ্গুইস্টিক যারা মাইনরিটিস, তারা কি করতে পারবে, তাদের পছন্দ মতো এডুকেশন ইনস্টিটিউশন এস্টাবলিশ করতে পারবে এবং সেটা ম্যানেজ করতে পারবে। এবং সরকার মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশনসগুলোকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে কি করতে পারবে না, কোনো রকম ডিসক্রিমিনেশনস করতে পারবে না। ওকে, আচ্ছা, এবার দেখো কি বলছে, দ্য প্রোটেকশন আন্ডার আর্টিকেল 30 ইজ কনফাইন্ড অনলি টু মাইনরিটিজ religious or linguistic and does not extend any section of the citizen as under article 29। তাহলে দেখো আর্টিকেল 30-তে বলেই দেওয়া হচ্ছে যে এই অধিকারটা পাবে একমাত্র ভারতবর্ষে যারা রিলিজিয়াস এবং লিঙ্গুইস্টিক মাইনরিটি, তারাই আর্টিকেল 30-তে। কিন্তু 29-এ যেটা বলা হচ্ছে সেটা কি, যে ভারতবর্ষের একটা সম্প্রদায়, এনি সেকশন অফ সিটিজেন, যার ভাষা, যার স্ক্রিপ্ট, যার কালচার হচ্ছে কি বলো ডিস্টিংক্ট, সে কি করতে পারবে, নিজের সভ্যতা, সংস্কৃতি, ভাষা, তার হচ্ছে তোমার মানে প্রোটেকশন সে করতে পারবে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 30-তে কিন্তু বলা হচ্ছে যে অনলি মাইনরিটি, এবং সেটা বলে দেওয়া হচ্ছে কি, যে রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক তারাই কি করতে পারবে, তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এবং সেটা পরিচালনা করতে পারবে। কিন্তু আর্টিকেল 29-এ যেটা বলা হচ্ছে যে এনি সেকশন অফ সিটিজেন, ভারতবর্ষের যে কোনো সম্প্রদায় যার দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট বা কালচার ডিস্টিংক্ট, সে কি করতে পারবে, নিজের সভ্যতা, সংস্কৃতি, ভাষার হচ্ছে প্রোটেকশন সে করতে পারবে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্টিকেল 30 অ্যান্ড আর্টিকেল 29, যেখানে 29-এ কি বলছে, এনি সেকশন অফ সিটিজেন ক্যান কনজার্ভ দেয়ার কালচার, আর 30-তে কি বলছে, অনলি মাইনরিটিস ওয়েদার বেসড অন রিলিজিয়াস অর লিঙ্গুইস্টিক দে ক্যান এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড ক্যান ম্যানেজ ইট। ওকে, তো এই হলো আমাদের আজকে আলোচনা আর্টিকেল 29 অ্যান্ড 30 কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল 32 কনস্টিটিউশনাল রেমেডিজ। আর অবশ্যই বলবো যে জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি অ্যান্ড মেক ইউর এক্সামস প্রিপারেশনস বেটার দ্যান এনিওয়ান। ওকে, আর তার পাশাপাশি অবশ্যই WBPSC GS 101 এই ইউটিউব চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।